নমস্কার, আমি অঙ্কুর কুমার নাথ, নসিস কক্সার ফাউন্ডার অ্যান্ড সিইও। আজকে আমি ক্লাস 10 এর সায়েন্সের চ্যাপ্টার 5 এর উপর একটি ভিডিও নিয়ে আসছি। তো আমি এখন থেকে ট্রাই করব যে ক্লাস 10 এর সায়েন্সের যতগুলো চ্যাপ্টার আছে স্টেপ বাই স্টেপ একটার পর একটা আমি তোমাদের চ্যাপ্টার উপর ভিডিও নিয়ে আসবো এবং ফুল ডিটেইলসে ক্লাসগুলো থাকবে। যেরকম অফলাইনে ক্লাস করানো হয় সেম সিস্টেমে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছতে যাচ্ছি। তো আশা করি তোমরাও আমাদেরকে অনেক সাপোর্ট করবে। তো আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে পিরিয়ডিক টেবল অ্যান্ড ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, যেটা চ্যাপ্টার 5 কেমিস্ট্রি একটা পোর্শন। তো যেটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে আছে। তো স্টুডেন্টরা আমাকে অনেক ডিমান্ড করেছে, স্যার এই চ্যাপ্টারটা করাতে হবে। অ্যাকচুয়ালি আমি অফলাইনে চ্যাপ্টার 10 তাদেরকে করাচ্ছিলাম। তো হঠাৎ তারা এসে বলে যে স্যার চ্যাপ্টার 5 এর উপর আমাদের চ্যাপ্টার 5 আমাদের ইউনিট টেস্টের মধ্যে আছে, সেটা করাতে হবে। তো তখন আমার মানে তেমন প্ল্যান ছিল না। আমি ভাবছিলাম যে চ্যাপ্টার 1 থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ আমি এগিয়ে যাব। তো আজকে আমি তোমাদের জন্য হঠাৎ করে চ্যাপ্টার 5 এর উপর একটা ভিডিও নিয়ে আসছি, যেটা ফুল কেস স্টাডি থাকবে, ফুল চ্যাপ্টার থাকবে এবং সাথে তোমাদের ক্লাসগুলো মন দিয়ে করলে তোমাদের সাথে নোটসগুলো তোমরা বানাতে পারবে সেখান থেকে। এবং তারপর যদি নোটসগুলো তোমরা বানাতে না পারো তাহলে আমাদের কাছ থেকে নোটসটাও তোমরা নিতে পারবে। তো চলো আজকে শুরু করি চ্যাপ্টার 5 এর উপর। তো এই যে তালিকা যেটা রয়েছে, তোমরা ভাবছো এই তালিকাটা কি নতুন দেখেছো? তো এগুলা কিছু না, আমাদের যে পরিবেশের মধ্যে যেগুলো মৌল রয়েছে এই সবগুলো মৌল দিয়ে একটা তালিকা বানানো হয়েছে, যেটাকে বলা হয় পিরিয়ডিক টেবল অফ দ্য এলিমেন্টস। তো যেটাকে বলা হয় পর্যায়বৃত্ত, বাংলায় বলা হয় পর্যায়বৃত্ত তালিকা, যেটা তোমরা ক্লাস 9-এও একটু একটু পেয়ে পেয়ে এসেছো। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো তোমরা পেয়েছো ক্লাস 9-এ। তো সেইগুলো একটু ডিপ লেভেলে ক্লাস 10-এ তোমরা শিখবে, যেটাকে বলা হয় আধুনিক পর্যাবৃত্ত তালিকা। তো এখান থেকে একটা সূত্র আসে, আধুনিক পর্যাবৃত্ত সূত্র। এই আধুনিক পর্যাবৃত্ত সূত্রটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা এখন দেখব। তো এখানে কি বলা হয়েছে, মৌলগুলোর বৈশিষ্ট্যগুলো তাদের পরমাণুর সংখ্যার পর্যাবৃত্ত ফলন, মৌলগুলোর বৈশিষ্ট্য তাদের ইলেকট্রনিক বিন্যাসের উপর নির্ভরশীল। এই কথাটির অর্থ কি দেখো, তোমাদের আমি একদম সোজা ভাষা তোমাদেরকে বুঝিয়ে বলছি। সাপোজ মনে করো আমি বললাম হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত তোমরা জানো? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কি থাকে? 1 থাকে। এবং হাইড্রোজেন পরে কি আসে? হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কি আসে? 2। তারপর লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা আসে 3। আমরা সব সময় জানি হাইড্রোজেন তাকে রাখা হয় প্রথম শ্রেণীতে, প্রথম প্রথম যে স্তম্ভ রয়েছে সেটাতে রাখা হয়। কিন্তু সেটাতে একটা অন্য একটা জিনিস আছে, সেটা আমরা আগে যখন ক্লাসে যাব তখন আমরা সেটাও পাবো, যে হাইড্রোজেনের অন্য একটা স্থান আছে সেখানেও রাখা হয়। আচ্ছা, এখন আমরা জানি যে হাইড্রোজেনকে রাখা হয় প্রথম স্তম্ভের মধ্যে। এবং 2 নম্বরে কি আছে? হিলিয়াম। হিলিয়ামের তার পারমাণবিক সংখ্যা কত আছে? 2। তো 2 হলে তার ইলেকট্রনিক বিন্যাস কত হবে? 2। 2, আর তো কিছু নেই। কারণ আমরা ক্লাস 9-এ পেয়ে এসেছিলাম যে নিউক্লিয়াসের প্রথম কক্ষ, সেটাতে ইলেকট্রন কয়টা থাকে? 2টা থাকে। তারপরের কক্ষ থাকে কয়টা? 8টা। তো সেই রকম রুল ফলো করে আসছে যে তার হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। তো তার প্রথম কক্ষে ইলেকট্রন থাকবে কয়টা? 2টা। সেম লিথিয়াম, লিথিয়ামের মধ্যে তার পারমাণবিক সংখ্যা কত আছে? 3। তো 3 কে যদি আমি ইলেকট্রনিক বিন্যাস তার ভাঙি তাহলে কি হবে? 2,1। এখন ওই যে 2,1, এই 2,1 দিয়ে আমরা কি করি? পর্যাবৃত্ত যে তালিকা যেটা রয়েছে, এই যে তালিকা যেটা রয়েছে এই তালিকাটা আমরা সাজাতে পারি। তো কিভাবে সাজাই আমরা? দেখো, এই যে লাস্টের যে সংখ্যা যেটা আছে 1, এই 1টা কি নির্দেশ করে? তার স্তম্ভের সংখ্যা। এবং স্তম্ভ কি তোমাদেরকে একটু আগে আমি দেখিয়েছিলাম যে স্তম্ভ, স্তম্ভ কোনটাকে বলে? এইটাকে বলে, দেখিয়ে দিচ্ছি আমি এখন। এই যে এই যে 1 নম্বর স্তম্ভ, তারপর 2 নম্বর স্তম্ভ, 3 নম্বর স্তম্ভ, 4 নম্বর স্তম্ভ, 5 নম্বর স্তম্ভ, এই যে স্তম্ভ, এইগুলো কি বলে? স্তম্ভ বলে। তো এখানে যে আছে লাস্টের সংখ্যা 1, এই 1 এ নির্দেশ করবে সে কত নম্বর স্তম্ভের মধ্যে আছে সেটা নির্দেশ করবে। তো
লাস্টে আছে 1। তো তোমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে দেখতে পারবে যে সে আসে 1 নম্বর স্তম্ভের মধ্যে, এই যে 1 নম্বর, এবং তাকে তুমি এই জায়গায় পেয়ে গিয়েছো লিথিয়াম। এবং এই যে টু টু যেটা রয়েছে সেটাই কি নির্দেশ করে, সেটাই কিছু নির্দেশ করে না, সেটা ওই যতগুলো সংখ্যা বের হবে এই সব সংখ্যাই মিলে নির্দেশ করে। যেমন এখানে আছে 2 এবং এখানে আছে 1, এই একটা সংখ্যা ওই আর একটা সংখ্যা, টোটাল কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। এই দুইটা সংখ্যায় নির্দেশ করে কি সে কত নম্বর পর্যায়ের মধ্যে আছে। তো তোমরা এখানে পর্যায় বলতে কি বুঝো? এই যে এইগুলা আনুভূমিক যে রেখা যেগুলা, এগুলা কি বলে? পর্যায়। তো এখানে সংখ্যা কয়টা আসলো? দুইটা সংখ্যা। তো দুইটা সংখ্যার কারণে সে এই যে 2 নম্বর পর্যায়ের মধ্যে স্থান পেয়েছে। তো যার কারণে বলা হয়েছে আধুনিক পর্যায়বৃত্ত সূত্র মৌলগুলোর বৈশিষ্ট্যগুলো তাদের পরমাণুর সংখ্যার পর্যায়বৃত্ত ফলন মৌলগুলোর বৈশিষ্ট্য তাদের ইলেকট্রনিক বিন্যাসের উপর নির্ভরশীল। সেটা হচ্ছে আধুনিক পর্যায়বৃত্ত সূত্র। তোমরা এটা মনে রাখবে সবসময় পরীক্ষায় দিয়ে আধুনিক পর্যায়বৃত্ত সূত্র কি। তো এই লাইনটা তোমরা লিখলে আরামসে 1 মার্ক পাবে। তারপর বলা হয়েছে বর্গগুলোর বিবরণ। একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছে, বর্গ বলেছে। বর্গ, স্তম্ভ, গ্রুপ সবকিছু একই, নাম একটু ডিফারেন্ট। গ্রুপ বলা হয় ইংলিশে, বর্গ বলা হয় বাংলায়, স্তম্ভও বলা হয় বাংলায়। তো আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে বর্গ কাকে বলে। এই যে গ্রুপ যেটা আছে এইগুলোকে বর্গ বলা হয়। এবং পর্যায় কাকে বলা হয়? এইগুলো অনুভূমিক যেগুলা রেখা রয়েছে সেইগুলাকে বলা হয় পর্যায়। এই যে লম্বা লাইন যেটা রয়েছে এগুলাকে বলা হয় পর্যায়, এবং উপর থেকে নিচে যেগুলা নেমে আসবে সেগুলোকে বলা হয় বর্গ। তো এখানে বলা হয়েছে মৌলের পরিবারের তালিকা, মানে আমরা এখানে দেখবো যে পর্যায়বৃত্ত যে তালিকা রয়েছে তালিকার কোন মৌলগুলোকে কি বলা হয় সেগুলো আমরা দেখবো। যেমন এখানে প্রথমে দেওয়া আছে যে প্রতিনিধিত্বশীল মৌল। প্রতিনিধিত্বশীল মৌল মানে এটা কি? তো প্রতিনিধিত্বশীল মৌলগুলা কি? যেরকম আমি তোমাদেরকে একদম সিম্পল ভাষায় বুঝিয়ে দিচ্ছি। একটা ক্লাসরুমে অনেকবার দেখা হয় যে ক্লাসরুম হেড বা ক্যাপ্টেন বানানো হয়, যেগুলা যারা কি করে ক্লাসকে হ্যান্ডেল করে বা একটা সুন্দরতা মেনটেন করার জন্য একজন ক্লাস ক্যাপ্টেনকে বানানো হয়। সেইভাবে এখানে প্রতিনিধিত্বশীল মৌলগুলো সেম ভাবে কাজ করে একটা সুন্দরতা মেনটেন করার জন্য। তো প্রতিনিধিত্বশীল মৌলগুলা কাকে বলে? 1 এবং 2 এবং 13 থেকে 18 যে স্তম্ভগুলা রয়েছে সেইগুলাকে কি বলা হয়? প্রতিনিধিত্বশীল মৌল বলা হয়। যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে মধ্যে দেখো এখানে আছে কি এই যে 1 2 গ্রুপ, এবং এদিকে 13 থেকে 18 যে গ্রুপ বা স্তম্ভ রয়েছে, এই দুইটা স্তম্ভ, এই স্তম্ভকে বলা হয় কি? এস ব্লক। এইগুলা ব্লক দিয়ে আগলানো হয়। তো এই 1 এবং 2 যে স্তম্ভ, এই স্তম্ভকে বলা হয় এস ব্লক, এবং এই স্তম্ভকে বলা হয় পি ব্লক। পি ব্লক। এবং এই যে মিডিলের যে স্তম্ভ, এই যে স্তম্ভ যেটা 3 থেকে ধরে 12 পর্যন্ত যে স্তম্ভ রয়েছে এই স্তম্ভকে বলা হয় ডি ব্লক। ডি ব্লক। আর লাস্টের নিচের যেগুলা মৌল রয়েছে, এই যে মৌল যেগুলা, এইগুলাকে বলা হয় এফ ব্লক। ঠিক আছে? তো প্রতিনিধিত্বশীল মৌলগুলা হচ্ছে এস এবং পি ব্লকের যেগুলো মৌল রয়েছে সেইগুলাকে বলা হয় প্রতিনিধিত্বশীল মৌল, যারা কি করে এই পর্যায়বৃত্ত তালিকাটি সুন্দর করে সাজিয়ে তুলেছে, যার জন্য তাদেরকে বলা হয় প্রতিনিধিত্বশীল মৌল। তারপর কি আসে? কার ধাতু। কার ধাতু কাকে বলে? কার ধাতু দেখো এই যে 1 নম্বর যে গ্রুপ যেটা রয়েছে, 1 নম্বর যে গ্রুপ, সেই গ্রুপকে কি বলা হয়? কার ধাতু। এই কার ধাতুর মধ্যে কি কি আছে? হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে,
আর ফ্রান্সিয়াম আছে। এই যে 7টা মৌল, এই 7টা মৌলকে কি বলা হয়? কার ধাতু বলা হয়। কি বলা হয়? কার ধাতু। তো এইগুলো অ্যাকচুয়ালি ধাতু, কিন্তু তাদের প্রকৃতি কি? কারকীয় প্রকৃতির, যার জন্য তাদেরকে কি বলা হয়? কার ধাতু বলা হয়। তারপরে কি আছে? কারীয় মৃত্তিকা ধাতু। কারীয় মৃত্তিকা ধাতু মানে কি? এই যে 2 নম্বর গ্রুপ, বেরিলিয়াম থেকে ধরে রেডিয়াম পর্যন্ত, এই যে যেগুলো আছে, বেরিলিয়াম থেকে রেডিয়াম পর্যন্ত যেগুলো আছে, সেগুলোকে বলা হয় কি? কারীয় মৃত্তিকা ধাতু। তারপর বরণ পরিবার। বরণ পরিবার কত নম্বর গ্রুপকে বলা হয়? 13 নম্বর গ্রুপকে। 13 নম্বর গ্রুপ, এই যে তার প্রথমেই কি আছে? বোরন আছে। এই প্রথমে বোরন থাকার জন্য তার পুরো গ্রুপটাকে কি বলা হয়? বোরনের পরিবার। তারপর কি আছে? কার্বনের পরিবার। কার্বনের পরিবারের নাম্বার কত? 14 নম্বর যে গ্রুপ, 14 নম্বর যে স্তম্ভ, আবার দেখাচ্ছি আমি। এই যে প্রথমে লেখা আছে কি? কার্বন, এবং তার পুরো গ্রুপটাকে কি বলা হয়? কার্বনের পরিবার। তারপর নাইট্রোজেনের পরিবার, যেটাকে কি বলা হয়? মনে রাখবে, নাম বদলিয়ে দিয়ে আসতে পারে নিক্টোজেন। নিক্টোজেন ও তোমাদেরকে দিতে পারে নিক্টোজেনের পরিবারের নাম্বার কত, বা নাইট্রোজেনের পরিবারের নাম্বার কত। তো এটা পরিবারের নাম্বার কি? 15 নম্বর পরিবার। দেখতে পারবে তুমি 15 নম্বর যে পরিবার, 15 নম্বর প্রথম মৌলটা কি হচ্ছে? নাইট্রোজেন, এবং তার পুরো পরিবারকে কি বলা হয়? নাইট্রোজেনের পরিবার বলা হয়। তারপর কি আছে? চালকোজেন বা অক্সিজেন গ্রুপ। মনে রাখবে, অক্সিজেনের যে গ্রুপ, সেই গ্রুপকে কি বলা হয়? চালকোজেনও বলতে পারে বা অক্সিজেনও বলতে পারে। তো চালকোজেন বা অক্সিজেন গ্রুপের যে নাম্বার, সেটার নাম্বার কি? 0 নম্বর গ্রুপ। এই যে 0 নম্বর অক্সিজেনের গ্রুপ। এই পুরো গ্রুপটাকে কি বলা হয়? অক্সিজেনের পরিবার বলা হয়, অথবা চালকোজেনের পরিবারও বলা যেতে পারে। তারপর কি আছে? হ্যালোজেন। হ্যালোজেন গ্রুপটাকে কি বলা হয়? কোন নম্বর গ্রুপ? 17 নম্বর গ্রুপ। এই যে পিঙ্ক কালারের যেগুলা এলিমেন্ট রয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এন্ড কি আছে? অ্যাস্টারটিন। এই যে 5টা মৌল যেগুলো আছে, এই 5টা মৌলকে কি বলা হয়? হ্যালোজেন। কি বলা হয়? হ্যালোজেন। তারপর কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বাংলায় তোমরা নাম শুনেছো, নোবেল গ্যাসেস। নোবেল গ্যাসেস নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপটা কি? 18 নম্বর গ্রুপ, একদম লাস্টের যে গ্রুপ, যেটা এই যে লাস্টের যে গ্রুপ, হিলিয়াম থেকে ধরে রেডন পর্যন্ত যেগুলা গ্রুপ আছে, সেগুলাকে বলা হয় কি? নোবেল গ্যাসেস বা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। এই যে টোটাল 6টা যে মৌল আছে, এই 6টা মৌলকে বলা হয় কি? কি বলা হয়? বলো বলো, কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাসেস। তারপর আরেকটা আছে এখানে, রূপান্তর মৌল। এই রূপান্তর মৌল কাকে বলা হয়? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। রূপান্তর মৌল তাকে কি? 3 থেকে শুরু করে 12 পর্যন্ত যেগুলো মৌল রয়েছে, এই যে এইগুলাকে রূপান্তর মৌল বলা যেতে পারে। আশা করি তোমরা পিরিয়ডিক টেবিলে মোটামুটি একটা কনসেপ্ট পেয়েছো, কোন গ্রুপকে বা কোন স্তম্ভকে কি স্তম্ভ বলা হয় সেটা তোমরা পেয়েছো। এখন তোমরা আরেকটা জিনিস দেখতে পারো, যে একটা মৌলের তার একটা বড় করে লেখা থাকে, এই বড় করে যে চিহ্ন দিয়ে লেখা থাকে, সেটাকে কি বলা হয়? তার কেমিক্যাল সিম্বল বা রাসায়নিক চিহ্ন। এই রাসায়নিক চিহ্ন ব্যবহার করা হয় বড় হাতের একটা অক্ষর, এবং পরের অক্ষরটা ছোট হাতের থাকে। যেমন এখানে বলা হয়েছে আয়রন। আয়রনের তার রাসায়নিক যে চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে কি? Fe।
এফটাকে বড় হাতের লেখা হয়েছে এবং ছোট হাতের ই লেখা আছে, এফ ই, ওটাকে বলা হয় রাসায়নিক চিহ্ন। এবং তার উপরে দেখবে একটা নাম্বার রয়েছে, উপরে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারকে কি বলা হয়? পারমাণবিক বল। কি বলা হয়? পারমাণবিক বল। এবং তার সাইডে দেখবে একটা নাম্বার রয়েছে বড় করে সবটির একটা সাইডে এটাই দেবো 26, 27, 28, 29, এই নম্বর এইরকম একটা নাম্বার রয়েছে। এই নাম্বারগুলোকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা। তো আমাদের বেসিক্যালি এই তিনটা জিনিসের দরকার ক্লাস 10-এ, বাকি তেমন দরকার পড়বে না, সেগুলো ক্লাস 11-এ যখন তোমরা কেমিস্ট্রি নিয়ে পড়বে তখন সেগুলো লাগবে। এখন আমাদের কি দরকার? তার রাসায়নিক চিহ্ন, পারমাণবিক বল এবং পারমাণবিক সংখ্যা, এই তিনটা জিনিসই আমাদের দরকার পড়বে এই চ্যাপ্টার বা ক্লাস 10 অবধি আমাদের এই তিনটা জিনিসই দরকার পড়ে। এখন কি আছে? আধুনিক পর্যায় সারণী মনে রাখার কৌশল। এখন এই যে পর্যায়বৃত্ত তালিকা যেটা রয়েছে, পর্যায়বৃত্ত তালিকার প্রত্যেক স্তম্ভটা তোমাদেরকে মনে রাখা খুবই জরুরি। তো এইগুলা কিভাবে মনে রাখবে তোমরা, সেটার একটা ট্রিক আছে। যেমন গ্রুপ 1 যে আছে, গ্রুপ 1-এ কি কি আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই যে মৌল যেগুলো আছে সেগুলো তোমরা শিখবে কিরকম। তো সেটার একটা সিম্পল টেকনিক আছে যেটা আমি তোমাদেরকে এখন বলছি। যেমন তোমরা একটা সিম্পল লাইন মনে রাখলেই তোমরা এগুলা মনে রাখতে পারবে। যেমন হালিনা কি, হালিনা কি रब से फरियाद। হালিনা কি রব সে ফরিয়াদ, এই যে লাইনটা তোমরা মনে রাখতে পারো তাহলে গ্রুপ 1 তোমাদের মনে থাকবে। যেমন এইচ এ কি হাইড্রোজেন, এল আই কি লিথিয়াম, এন এ কি সোডিয়াম, কে কি পটাশিয়াম, আর বি কি রুবিডিয়াম, সি এস কি সিজিয়াম এন্ড ফরিয়াদ এফ আর কি ফ্রান্সিয়াম। এই যে হালিনা কি রব সে ফরিয়াদ, এই লাইনটা তোমরা তো মনে রাখতে পারবে, একদম সিম্পল লাইন, হালিনা কি রব সে ফরিয়াদ। তো এই যে লাইনটা তোমরা মনে রাখতে পারো তাহলে গ্রুপ 1টাই তোমরা ইজিলি মনে রাখতে পারবে। তো সেম ভাবে তোমাদের গ্রুপ 2ও মনে রাখতে হবে। তো গ্রুপ 2 এর মধ্যে কি কি এলিমেন্ট আছে বা কি কি মৌল আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রন্টিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই যে তোমরা এইভাবে তো মুখস্থ করতে পারবে না, তো সেটা আমি একদম হিন্দি একটা লাইন দিয়ে আমি তোমাদেরকে বলছি। এখানে লিখতে পারো, মনে এইভাবে রাখতে পারো, বেটা মাঙ্গে কার সেন্ট্রো বাপ রাজি। তো বেটা মাঙ্গে কার সেন্ট্রো বাপ রাজি। তো এই যে লাইন, এইটাই তো মনে রাখতে পারবে। মানে ছেলে কি চাচ্ছে? ছেলে চাচ্ছে যে কার আর সেন্টো তার লাগবে এবং বাবাও সেটাতে রাজি। বেটা মাঙ্গে কার সেন্টো বাপ রাজি। তো এই লাইনটা তোমরা মনে রাখলে এই তোমাদের মৌলগুলোর নামও তোমরা মনে রাখতে পারবে। তো গ্রুপ 13 যেটা রয়েছে সেটা তোমরা কিভাবে শিখবে? কি আছে? বোরন, অ্যালুমিনিয়াম। তো এই যে গ্রুপ যেটা, এই গ্রুপটাকে কি বলা হয়? আমরা একটু আগে পেয়ে এসেছিলাম, কি বলা হয়? বোরন ফ্যামিলি বা বোরনের পরিবার। তো সেটা কিভাবে শিখবে? বিসে বেগুন, আলু, গাজর, ইন, টি আইসে মানে তেলা। তেলা তেলা মানে এই যে ব্যাগ, হিন্দিতে তেলা বলে। বেগুন, আলু, গাজর, ইন, তেলা। মানে তোমরা এই লাইনটা যদি মনে রাখতে পারো, বেগুন, আলু, গাজর কোথায় আছে? তেলার ভিতরে, মানে প্লাস্টিক ব্যাগ বা কাগজের ব্যাগ বা যে কোনো ব্যাগের ভিতরে আছে। বেগুন, আলু, গাজর, ইন, তেলা। এই লাইনটা মনে রাখলে তোমরা গ্রুপ 13ও মনে রাখতে পারবে, ইজিলি মনে রাখতে পারবে। তারপর গ্রুপ 14। গ্রুপ 14 কি আছে? কার্বনের পরিবার। কার্বনের পরিবারটা কিভাবে মনে রাখবে? কিভাবে বলো? কোনো আইডিয়া আছে? এটা নিজের থেকে বানাতে হবে, নিজের থেকে।
এইটা নিজের থেকে তোমরা যেভাবে তোমাদের ইজিলি তোমরা শিখতে পারবে সেইভাবে তোমরা বানিয়ে রাখো এবং সেটা দিয়ে তোমরা এই লাইনটা মনে রাখো। তো এই লাইনটা, এই যে কার্বনের যে ফ্যামিলি, কার্বনের ফ্যামিলিটা কিভাবে মনে রাখবে, এইটাই আমি হিন্দি একটা লাইন দিয়ে তোমাদেরকে বলছি। सीसे चाहे चाहे सॉरी चाहे ऐसा इसे शिव जी सुने पी से पार्वती, চাহে শিবজি শুনে পার্বতী, এই লাইনটা মনে রাখলে তোমরা গ্রুপ 4 এর গ্রুপ 14 এর যে মৌলগুলা সেগুলা মনে রাখতে পারবে। চাহে শিবজি শুনে পার্বতী, सी से कार्बन, एस एस आई से एस आई, जी एस एन पी बी, चाहे शिवजी শুনে পার্বতী। তারপর গ্রুপ নাম্বার 14 নাইট্রোজেন, নাইট্রোজেনের পরিবার, সেটা কিভাবে শিখবে সেটা আমি তোমাদেরকে একটা ট্রিক বানিয়ে দিচ্ছি। এখন তোমরা নিজের থেকে বানাতে পারবে, নিজের থেকে যে কোনো কিছু বানাতে পারবে, আমি আমার নিজের মন থেকে বানাচ্ছি। যেমন এন সে নয়ন প্রকাশ आशीष सब सब हो गए बीमार, নয়ন প্রকাশ আশিস সব হবে বিমান। তো এখানে কি বলা হচ্ছে, নয়ন প্রকাশ আশিস সব কি হয়েছে, তারা তারা শরীর খারাপ হয়ে গেছে, তারা সব বিমার হয়ে গেছে। হিন্দিতে বানাইছি একদম, মানে তোমরা যে কোনো ভাষা তোমরা মানে যে কোনো কিছু দিয়ে বানাইতে পারবা, ঠিক আছে। নয়ন প্রকাশ আশিস সব হবে বিমার। আচ্ছা, তো এখন দেখো আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য সমূহ। আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য কি কি আছে, প্রথম বলেছি কি 18টি উলম্ব স্তম্ভকে বর্গ বলা হয়, 18টি উলম্ব স্তম্ভকে স্তম্ভ বা বর্গ বলা হয় এবং 60টি অনুভূমিক সারিকে পর্যায় বলা হয়। দেখো তোমাদেরকে আমি আগে দেখিয়েছি, এখন আবার দেখিয়ে দিই। এই যে আছে, এই যে একটা স্তম্ভ, এরকম কয়টা স্তম্ভ আছে, টোটাল 18টা স্তম্ভ আছে। এই স্তম্ভকে কি বলা হয়, বর্গ বলা হয় বা স্তম্ভ বলা হয়। তারপর এই যে সারি, আনুভূমিক যে সারি, এই যে এরকম সারি কয়টা আছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই সাতটাকে কি বলা হয়, পর্যায় বলা হয়। তাহলে তোমাদের যে বৈশিষ্ট্য যেগুলো আছে আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্যের মধ্যে কি আছে, 18টি উলম্ব স্তম্ভকে স্তম্ভ বা বর্গ বলা হয় এবং 60টি আনুভূমিক সারিকে পর্যায় বলা হয়, এটা মনে রাখবে। 2 নম্বর কি, একই বর্গে থাকা মৌলগুলো একই সংখ্যক যোজিত ইলেকট্রনের সংখ্যা একই হয়। কথার মানে কি, আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। যেমন এই যে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম, ওইটাকে যদি আমি দেখো কি আছে এখানে, হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, এইটা কি আছে, এক গ্রুপের মধ্যে আছে। হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এক গ্রুপের মধ্যে আছে। এখন হাইড্রোজেনের তার অ্যাটমিক নাম্বার কত, 1, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 3, সোডিয়ামের 11 এন্ড পটাশিয়ামের কত থাকে 19। তার পারমাণবিক সংখ্যা হাইড্রোজেনের 1, লিথিয়ামের 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19 এবং তাদের ইলেকট্রনিক বিন্যাসটা আমি ভাঙি। যেমন হাইড্রোজেনের 1 আছে, তার ইলেকট্রনিক বিন্যাস কি থাকবে 1, লিথিয়ামের তার ইলেকট্রনিক বিন্যাস 2,1, সোডিয়ামের 2,8,1, 19, 2,8,1। তো তাদের সবটির লাস্টের যে সংখ্যা যেটা আছে সেটা কি আছে, 1ই আছে।
তার মানে তারা 1 নম্বর স্তম্ভের মধ্যেই তারা থাকবে। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে একই বর্গে থাকা মৌলগুলো একই সংখ্যক যুযুক্তা ইলেকট্রনের সংখ্যা একই হয়, তাদের লাস্টের সংখ্যা সবারই একই থাকবে। যে স্তম্ভটাই তুমি নেও না কেন, ওই স্তম্ভের যে প্রথমটার লাস্টের সংখ্যা যা আসবে, ইলেকট্রনিক বিন্যাসের লাস্টের সংখ্যা যা আসবে, তার নিচের যেগুলা মৌল রয়েছে সেইগুলাতেই সেম সংখ্যক নাম্বারটা আসবে। 3 নম্বর কি বলা হয়েছে, একই পর্যায়ে মৌলগুলোর কক্ষের সংখ্যা একই হয় কিন্তু ইলেকট্রনের সংখ্যা একই হয় না। সেম তার উল্টাটা বলা হয়েছে, যেমন যে বলেছিলাম এই যে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আমি ধরলাম এই গ্রুপ, এই যে পর্যায় যেটা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, দেখিয়ে দিচ্ছি কি আছে। লিথিয়াম, বেরিলিয়াম, এভাবে দেখো, বেরিলিয়াম, বোরন, তারপর কার্বন, এগুলো লিখলাম না। লিথিয়াম, লিথিয়ামের নাম্বার কত 3, বেরিলিয়ামের নাম্বার কত 4, বোরনের নাম্বার কত 5। তার ইলেকট্রনিক বিন্যাস ভাঙা হয় 2,1, এইটাকে 2,2 এবং এইটাতে 2,3। তাদের লাস্টের সংখ্যা একটার আছে 1, আরেকটা আছে 2, আরেকটা আছে 3, এরকম থাকছে। তাদের লাস্টের যে ইলেকট্রনিক বিন্যাসের লাস্টের যে সংখ্যা রয়েছে সেটা কি থাকছে, ডিফারেন্ট থাকছে, কিন্তু তাদের প্রত্যেকটা দেখো, প্রত্যেকটার মধ্যে কয়টা সংখ্যা আছে, দুটা সংখ্যা আছে, 2 এবং 1, এখানে 2 এবং 2, এখানে দুইটা সংখ্যা আছে, এখানে 2 এবং 3, এখানে দুইটা সংখ্যা আছে। তো দুটা সংখ্যা থাকা মানে তারা কত নম্বর পর্যায়ের মধ্যে আছে, 2 নম্বর পর্যায়ের মধ্যে আছে। এবং লাস্টের সংখ্যাটা নির্দেশ করে কি, তাদের স্তম্ভের সংখ্যা, স্তম্ভ কত নম্বর সংখ্যায় আছে। 4 নম্বর কি বলেছে, গ্রুপে নিচের দিকে নামলে কক্ষের সংখ্যা বৃদ্ধি পায়। যদি গ্রুপে আমরা নিচের দিকে নামি তাহলে কি হয়, কক্ষের সংখ্যা কি হয়, বৃদ্ধি পায়। আগে দেখি তো কথাটা সত্যি না মিথ্যা। গ্রুপ কি ছিল, হাইড্রোজেন, লিথিয়াম, তারপর কি ছিল, সোডিয়াম, এই তিনটা দিয়ে দেখি তারা কি একটাই গ্রুপের, তো এই একই গ্রুপের। তো হাইড্রোজেনের কি ছিল 1, লিথিয়ামের 3, সোডিয়ামের 11। ইলেকট্রনিক বিন্যাস বের করি, এটা ইলেকট্রনিক বিন্যাস 1, এটা 2,1, এটা 2,8,1। এখন তাদের ইয়তটা দেখি আমি, নিউক্লিয়াস প্রথম কক্ষ একটা ইলেকট্রন, নিউক্লিয়াস প্রথম কক্ষ দুটা ইলেকট্রন, 2 নম্বর কক্ষতে একটা ইলেকট্রন। তারপর সোডিয়াম, নিউক্লিয়াস প্রথম কক্ষতে একটা ইলেকট্রন, 2 নম্বর কক্ষতে 8টা ইলেকট্রন, এবং 3 নম্বর কক্ষতে একটা ইলেকট্রন। তো প্রথম দেখো, প্রথমে কয়টা আছে, একটা আছে, তারপর 3টা, তারপর 11টা। যত নিচে দিকে নামছে তত তার কি হচ্ছে, কক্ষের সংখ্যা কি হচ্ছে, বড় হচ্ছে। তো এই কথাটাও ঠিক। এই যে এখানে বলা হয়েছে গ্রুপে নিচে দিকে নামলে কক্ষের সংখ্যা কি হয়, বৃদ্ধি পায়। তো কথাটা ঠিক, যত গ্রুপের একটা থেকে একটা নিচে আরেকটা নামলে কি হবে, তার কক্ষের সংখ্যা কি হবে, বড় হতে থাকবে। আর 5 নম্বর কি বলছে, আধুনিক পর্যায় সারণীতে ব্লকে ভাগ করা হয়েছে, যেটা আমি তোমাদের আগেও বলেছি যে তার কয়েকটা ব্লক আছে, যেমন এইরকম পিরিয়ডিক টেবিলটা দেখতে লাগে।
এবং নিচে একটা থাকে। এইটাকে কি বলে? এস ব্লক। এইটাকে বলা হয় পি ব্লক। এটাকে বলা হয় ডি ব্লক। আর এটাকে বলা হয় এফ ব্লক। এস পি ডি এফ। তোমরা ভিডিওতে দেখলেই পাবে। এই যে এটা এস পি, এই পোর্শনটা পি, এই পোর্শনটা ডি, এন্ড এই পোর্শন নিচের যে পোর্শন, এই পোর্শনটা কি? এফ। এস পি ডি এফ। চারটা ব্লকে তাদেরকে ভাগ করা হয়েছে। এস ব্লক, পি ব্লক, তারপর ডি ব্লক, এফ ব্লক। গেল। তারপর কি বলেছে? একটি পর্যায়ে উপস্থিত মৌলের সংখ্যা বোঝানো যায় বিভিন্ন কক্ষের ইলেকট্রন কিভাবে পূর্ণ হয় তা দিয়ে। উদাহরণস্বরূপ কে কে কক্ষ, কে কক্ষ কাকে বলে? এল এম, এটা কাকে বলে? তোমরা ক্লাস 9 এ পেয়ে এসেছো। যেমন একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস তার প্রথম যে কক্ষ, এটাকে কি বলে? পরেরটা কি, এর পরেরটা কি? প্রথম কক্ষের নাম আমরা কি জানি? কে, তারপরেরটা এল, তারপরেরটা এম, এবং লাস্ট আরেকটা ছিল তার, এটাকে বলে এন। কে এল এম এন। চারটা কক্ষ আছে। তো এখানে কি বলা হয়েছে? কে কক্ষ কিভাবে বের করা হয়? কে কক্ষের মধ্যে ইলেকট্রন কয়টা থাকে? আমরা জানি কয়টা থাকে? দুটা থাকে। কয়টা থাকে? ইলেকট্রন কয়টা থাকে? দুইটা থাকে। তারপর এল কক্ষতে ইলেকট্রন কয়টা থাকবে সেটা কিভাবে বের করবে? তার একটা সিম্পল ফর্মুলা আছে। 2 ইন্টু 2 স্কোয়ার। 2 ইন্টু 2 স্কোয়ার। এবং 2 স্কোয়ার কেন আসলো? প্রথমটা কি সূত্র? 2 2 2 n স্কোয়ার। n মানে কি? ফর্মুলা হচ্ছে 2 n স্কোয়ার। এখানে nটা কি? nটা হচ্ছে ওই যে কক্ষের সংখ্যা, কক্ষের সংখ্যা। প্রথমে যে আমরা যে আসলো 2, এই 2টা কিভাবে আসলো? কে কক্ষর, আমি কে কক্ষর কথা বলছি। কে এর ফর্মুলা কি? 2 n স্কোয়ার। এন কে এর যে প্রথম, যেটা প্রথম কক্ষ, এটাকে আমরা ধরবো কত? 1 নম্বর কক্ষ। তো তাই তার ভ্যালু কি? 2 ইন্টু 1 এর স্কোয়ার। তো 2 ইন্টু 1 এর স্কোয়ার মিন্স কত? 2। তো তার জন্য তার কে কক্ষ ইলেকট্রন থাকে কয়টা? দুটা। তারপর এল, এল তার ফর্মুলা কি? সেম 2 n স্কোয়ার। এল কত নম্বর কক্ষ? 1 নম্বর কক্ষ। তারপর 1 নম্বর কক্ষ, তারপর 2 নম্বর কক্ষ, যেটা 2 নম্বর কক্ষ, যেটা এটাকে কি বলে? এল বলে। তো n এর ভ্যালু কত আসবে? 2। দ্যাটস মিন 2 ইন্টু n এর ভ্যালু 2 আসে, 2 স্কোয়ার। দ্যাটস মিন 8। মানে এল নম্বর যে কক্ষ, যেটা এটার মধ্যে থাকবে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন থাকতে পারবে। কিন্তু আচ্ছা, তারপর আরেকটা আছে এম। এম এর ফর্মুলা সেম ভাবে তোমরা যদি করো তাহলে 2 2 ইন্টু সরি এম ইকুয়াল টু 2 n স্কোয়ার। এম আছে 3 নম্বর কক্ষে, 2 ইন্টু 3 স্কোয়ার ইকুয়াল টু কত? 18। কিন্তু এখানেও বলা হয়েছে কিন্তু বহিস্থ কক্ষে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে, তাই তৃতীয় পর্যায়ে মাত্র
আটটি ইলেকট্রন থাকতে পারবে, কারণ এম এর যে কক্ষ রয়েছে সেটাতে 18টা ইলেকট্রনের ক্যাপাসিটি রয়েছে, কিন্তু সেটাকে বহিস্থ কক্ষ বলে ধরা হয়, তাই সেটাতে মাত্র 8টা ইলেকট্রন বসাতে আমরা পারবো। দুর্ভাগ্যবশত আমাদের পরবর্তী যে ক্লাসেস রয়েছে সেটা আর কন্টিনিউ করা যাচ্ছে না, কারণ হঠাৎ মাইক্রোফোনের চার্জ চলে গিয়েছিল এবং আমি খেয়ালও করিনি, তাই ভয়েস রেকর্ডিং সেটা হচ্ছিল না। তো আগামী ক্লাসে এই জায়গা থেকে আবার স্টার্ট হবে। তো রামকৃষ্ণপুর এরিয়ার আশেপাশে যারা স্টুডেন্ট রয়েছে, তোমরা যদি অফলাইন ক্লাসেসের তোমাদের দরকার হয় তাহলে নসিস কক্ষে একবার ভিজিট করতে পারো। আমাদের অফিসিয়াল নম্বর 8474020124, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারো বা ফোন কলও করতে পারো, এবং অফলাইন সেন্টারে এসে পড়াশোনা করতে পারবে। আমি তো অনলাইন শুধু সায়েন্স করাচ্ছি, সাথে আমাদের সেন্টারে ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ম্যাথস, বেঙ্গলি সব সাবজেক্টগুলো করানো হয়। তো তার সুবিধা তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের অফলাইন সেন্টারে এসে একবার ভিজিট করতে পারো। তো আজকের ক্লাস এতটুকুতে আমি সমাপ্ত করতে বাধ্য হচ্ছি। আশা করছি তোমাদের অনেক ক্লাসগুলো ভালো লাগবে, এবং যদি ভালো লাগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ক্লাসগুলো শেয়ার করো অ্যান্ড মন দিয়ে পড়াশোনা করো।